প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা মেজর সেমিস্টার 3 CC4 মডিউল 1-এ তোমাদের যে কবিতাগুলি রয়েছে, এই কবিতার মধ্যে সর্বশেষ কবিতা হলো কবি জয় গোস্বামীর লেখা মালতীবালা বালিকা বিদ্যালয়। এই যে কবিতাটি, এটা বিশেষ করে তোমাদের পড়ে যাওয়ার জন্য অনুরোধ করছি, কারণ এই কবিতা থেকে 5 অথবা 15 প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। তাই মালতীবালা বালিকা বিদ্যালয় একটি আধুনিক কবিতা এবং সহজ সরলভাবে এক প্রেমের বিচ্ছেদকে কিংবা প্রেমের যন্ত্রণাকে তুলে ধরেছে এই কবিতাটি। তাই এই কবিতাটা অবশ্যই ভালো করে পড়ে যাও এবং এই ভিডিওর মধ্যে আমি যেভাবে তোমাদেরকে বলে দিচ্ছি সেইভাবে একটু বুঝে নাও, নিজের নোটসটা নিজে তৈরি করে নাও, তাহলে দেখবে তোমাকে এই পড়াটা তোমার একদম সুন্দরভাবে হয়ে যাবে। প্রথমেই বলে রাখি, এই মালতীবালা বালিকা বিদ্যালয় এটি আজ যদি আমাকে জিজ্ঞেস করো এই কাব্যগ্রন্থের মধ্যে পড়ে, অর্থাৎ এই কাব্যগ্রন্থের অন্তর্গত। এবং পরবর্তীকালে প্রেমের কবিতা নামক যে কাব্য সংকলন তিনি বের করেছিলেন, সেই কাব্য সংকলনের মধ্যেও কিন্তু মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটি ছিল। এখন তুমি বলতেই পারো যে স্যার, তাহলে আমি কোনটা লিখব? তুমি পারলে দুটোই লেখো, আর যদি দুটো নাম মনে না থাকে তাহলে অবশ্যই আজ যদি আমাকে জিজ্ঞেস করো এই কাব্যগ্রন্থের নামটা তোমরা লিখবে। এই পুরো কবিতাটিতে 5টি স্তবক রয়েছে এবং সর্বমোট 32টা পংক্তি রয়েছে। মেন যে নায়ক, যে আর উপস্থিতি আমরা এই কবিতার মধ্যে দেখতে পাই না, কিন্তু নায়িকার স্মৃতিচারণের মধ্যে সেই নায়ক বেণী মাধবকে কিন্তু বারবার আমরা দেখি। এই কবিতার মধ্যে বেণী মাধব শব্দটা কিন্তু 12 বার উল্লেখ করা হয়েছে বা 12 বার ধ্বনিত হয়েছে। তাহলে এই প্রশ্নগুলো বুঝতে পারলে কাব্যগ্রন্থের নাম কি, পরবর্তীকালে কোন কাব্যের মধ্যে এটিকে আবার ঠাঁই দেওয়া হয়, এই কবিতাটির পংক্তি সংখ্যা কত, এই কবিতাটির স্তবক সংখ্যা কত, এবং এই কবিতার যে মূল আকর্ষণ, যাকে কেন্দ্র করে নায়িকা এই কথাগুলি বলছেন, সেই বেণী মাধব 12 বার এই কবিতার মধ্যে কিন্তু ধ্বনিত হয়েছে। এইটুকু তোমরা বুঝতে পারলে। এখন দেখে নিই যে এই কবিতাটার মধ্যে কবি কি বলতে চাইছেন বা নায়িকার মাধ্যমে কোন ভাবনাটা ফুটে উঠছে। দেখো, বৈষ্ণব পদাবলী কম বেশি তোমরা একটু জানো, বা এই সেমিস্টারে যে সমস্ত পদগুলো তোমরা কবিতা আকারে পড়ছো, সেমিস্টার 4-এ আরো ভালো করে পড়বে। এখানে শ্রীমতী রাধিকার যে পূর্ব রাগ ব্যাপারটা রয়েছে, অর্থাৎ কৃষ্ণের বাঁশি শুনে কিংবা কৃষ্ণের কথা শুনে, কৃষ্ণের রূপ দর্শন করে শ্রীমতী রাধিকার মনে প্রেমের প্রথম যে উপলব্ধিটা হয়েছিল, সেই পূর্ব রাগের ছায়া এই মালতীবালা বালিকা বিদ্যালয়ের মধ্যে কিন্তু রয়েছে। এই কবিতাটির সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতাটির এক বিশেষ সাদৃশ্য কিন্তু দেখা যায়, কিন্তু কোথাও গিয়ে এই দুটি সাধারণ মেয়ে এবং মালতীবালা বালিকা বিদ্যালয়ের যে নায়িকা, এই দুজনার ভাবনাটা কিছুটা হলেও একটু আলাদা হয়ে যাচ্ছে। তবুও আজকের এই ভিডিওর মধ্যে চলো আমরা দেখে নিই কবিতাটির প্রত্যেকটা লাইন তুলে তুলে আলোচনা। তোমাদের কাছে যদি বই থাকে কিংবা যদি পিডিএফ থাকে, একটু পিডিএফটা দেখে দেখে তোমরা পড়াটা দেখো। প্রথমেই বলছে, বেণী মাধব বেণী মাধব আমি তোমার বাড়ি যাব, বেণী মাধব তুমি কি আর আমার কথা ভাবো, বহুদিন আগে কোনো এক সময় কোনো এক বয়সে এই বেণী মাধব নায়িকার প্রেমিক ছিল, কিন্তু আজ দীর্ঘদিন কেটে গেছে, দীর্ঘ বছর কেটে গেছে, সেই বেণী মাধবের সঙ্গে নায়িকার আর কোনো সম্পর্ক নেই। বহু সময় পার করে গেছে, রৌদ্র ছায়ায় বেড়ে উঠতে উঠতে আজ নায়িকা অনেকটা পরিণত হয়ে উঠেছে। তাই কোনো এক সময়ে সেই বেণী মাধবের কথা মনে পড়ছে। তাই যখনই নায়িকার সেই বেণী মাধবের কথা মনে পড়ছে, নায়িকা ভাবছেন যে বেণী মাধব, আমি যেমন তোমাকে চিন্তা করছি, তোমার কথা ভাবছি, তোমার সঙ্গে সেই কাটানো মুহূর্তগুলোর কথা চিন্তা করছি, আমার মনে পড়ে, তোমারও কি
আমার কথা তেমনই মনে পড়ে, সেই বিষয়টাই বলছে যে বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো। তারপর দেখো, বেণীমাধব মোহনবাসী তমাল তরু মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। তার মানে স্কুলে পড়ে তখন। এবং পরবর্তীকালে পরবর্তী পংক্তির মধ্যে কবি কিন্তু বলে দিচ্ছেন কোন ক্লাস, কোথায় পড়ে, কি করছিল, সব বলে দিচ্ছে। দেখো লাইনটা একটু পড়ছি, তুমি মিলিয়ে নাও, তারপর দেখো। বলছে বেণীমাধব মোহনবাসী তমাল তরু মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে। ডেস্কে বসে অঙ্কে করি ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। একেবারে সরল ভাষায়, গদ্য ভাষায় কিন্তু কবিতাটা লেখা, পরিপূর্ণভাবে নরম কথায় বলেছে যে বেণীমাধবের ওই তমাল তরু মূলে বসে তুমি যখন মোহন বাঁশি বাজিয়েছিলে, সেই মোহন বাঁশিতে কিন্তু আমার প্রাণ গলে গিয়েছিল। আমি মনে মনে তোমাকে চাইতে শুরু করেছিলাম বেণীমাধব। তখন আমি মালতী স্কুলে ক্লাস 9-এ পড়ি, নবম শ্রেণীর ছাত্রী। সেই নবম শ্রেণীতে প্রথম আমার শাড়ি পরা, অর্থাৎ যৌবনের প্রথম সূত্রপাত হচ্ছে ওই 14-15 বছর বয়সে, টিনেজ বয়সটার কথা বলছে। আর আমার ওই নব যৌবনেই কিন্তু তোমার বাঁশির সুরে আমার মন মজে গিয়েছিল। অর্থাৎ আমি আমার মন তোমাকে দিয়ে দিয়েছিলাম। ঠিক যেমন ভাবে বৈষ্ণব পদাবলীর পূর্বরাগ অংশে আমরা দেখি কৃষ্ণের বাঁশির ধ্বনিতে শ্রীমতী রাধিকার প্রাণ যেমন আনচান করে উঠত, সে যেমন অস্থির হয়ে উঠত, ঠিক তেমন এই মালতীবালা বালিকা বিদ্যালয়ের নায়িকাও ওই তমাল তরু মূলে বেণীমাধবের বাজানো বাঁশির স্বরে যেন আনচান করে উঠত তার মন। তাই ডেস্কে বসে যখন অঙ্ক করত, তখন বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর ছিল। ভালো করে ভাবো, কতটা স্বপ্ন দেখছে সে, যে দিদিমণির পাশে দিদিমণির বর, একদিন হয়তো আমার পাশেও বেণীমাধব আমাকে নিয়ে দাঁড়িয়ে থাকবে। একটা স্বপ্নময় পরিবেশ তার স্মৃতিচারণার মধ্যে ফুটে উঠেছিল। সেই নব যৌবনের সূত্রপাত যখন হয়েছিল, তখন যৌবনের সূত্রপাত হয়েছিল সেই নবম শ্রেণীতে তার প্রথম প্রেমে পড়া। তারপর দেখো, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। তাহলে এটা কিন্তু একটা ছোট প্রশ্ন আসতে পারে যে বেণীমাধবের সাথে কোথায় আলাপ হয়েছিল? সুলেখাদের বাড়িতে আলাপ হয়েছিল। আবার এটাও বলতে পারে যে বেণীমাধব ওই মোহনবাসী বাজিয়েছিল কোথায়? তমাল তরু মূলে। তারপর দেখো, বেণীমাধব বেণীমাধব লেখাপড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। বেণীমাধব শহুরে ছেলে, শহর থেকে এসেছে, পড়াশোনায় সে ভালো, কিন্তু নায়িকার একটা যন্ত্রণা, তার গায়ের রংটা কালো। তাই সে ভেবেছে আমাকে কি বেণীমাধবের পাশে সেইভাবে মানাবে? আমি একটা গ্রামের মেয়ে, গ্রাম্য সংস্কার কুসংস্কার নিয়ে আমার জীবন গড়ে উঠেছে। আমি কি ওই শহুরে সভ্যতায় ওই কালো শরীর নিয়ে, কালো চামড়া নিয়ে আমি কি বেণীমাধবের পাশে মানিয়ে নিতে পারবো? একটা আক্ষেপ। দেখো, তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে, বেণীমাধব আমার বাবা দোকানে কাজ করে। নিজের দরিদ্র নিপীড়িত যে যন্ত্রণা, সেই যন্ত্রণার কথা বুঝি যে তুমি শহর থেকে এসেছো, তুমি সুটেড বুটেড, সেখানে আমি গ্রামের এক সাধারণ কালো মেয়ে, আমার বাবা সামান্য একটা দোকানে কাজ করে, তাই তোমার পাশে হয়তো আমাকে মানাবে না। তাই আমি তোমাকে দেখে আমার মনের যত প্রেম, যত আবেগ, সমস্ত কিছুকে চেপে ধরে আমি দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গিয়েছিলাম। তারপরে দেখ, কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। ব্যাপারটা হচ্ছে সেই সুভাষ মুখোপাধ্যায়ের একটা লাইন আছে জানো তো, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ঠিক তেমন দারিদ্র থাকুক, গায়ের রং কালো হতেই পারে, কিন্তু
প্রেম এমন একটা বস্তু যেটা প্রত্যেকটি মানুষের যৌবনে ধরা দেবেই। তাই এই নায়িকাও কিন্তু সেই প্রেমের ছোঁয়া থেকে বঞ্চিত হয়নি। হতে পারে সে দরিদ্র, হতে পারে নিম্নবিত্ত পরিবারে সে দিন আনা দিন খাওয়া সংসার, তার হতেই পারে, তার গায়ের রং কালো, কিন্তু বেণী মাধবকে দেখে তার মনের মধ্যে জেগে ওঠা প্রেমটা কিন্তু সত্য ছিল। সেই প্রেমটা সে ভুলতে পারেনি। তাই তো তার পরের লাইনে কি বলেছে দেখো, বেণী মাধব আমার বাবা দোকানে কাজ করে, কুঞ্জে অলি মন গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। তাহলে সন্ধ্যাবেলা পড়তে বসে অঙ্কে ভুল হওয়ার কারণটা কি নিশ্চয়ই বুঝতে পারছো। কারণ অঙ্ক করতে গেলে বা পড়াশোনা করতে গেলে তোমার মন মানসিকতাকে একাগ্র চিত্তে তোমাকে তার উপর নিবেদন করতে হবে। তোমাকে একাগ্র চিত্তে পড়াশোনাটা করতে হবে, তবে না তোমার মাথায় ঢুকবে সেগুলো। কিন্তু মনের পুরোটা জুড়েই যদি বেণী মাধব থাকে সেই মেয়েটির, তাহলে অঙ্কে তো ভুল করবে, স্বাভাবিক ব্যাপার। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16, ব্রিজের ধারে বেণী মাধব, লুকিয়ে দেখা হলো। তাহলে প্রশ্ন, কোথায় বেণী মাধবের সঙ্গে দেখা হয়েছিল? না, ব্রিজের ধারে। কেমন ভাবে? লুকিয়ে দেখা হয়েছিল। তাহলে এই যে নায়িকা এবং নায়কের, বেণী মাধবের সঙ্গে এই কবিতার কথিকার যে সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু লোক সমাজে আসেনি, লুকিয়ে তারা দেখা করেছিল। পরিপূর্ণভাবে প্রেমের প্রত্যয় নিয়েই কিন্তু নায়িকা বেণী মাধবের সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু তার পোড়া কপাল দেখো, বেণী মাধব এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? তাহলে প্রশ্ন এইখানটা দাগ দিয়ে রাখো, সেসব কথা এখনো মনে পড়ে? কোন কথা? ব্রিজের ধারে লুকিয়ে দেখা করার কথা কি এখনো মনে পড়ে? নায়িকা কিন্তু সামনাসামনি বেণী মাধব নেই, নায়িকার চেতন মনেই কোনো এক সময় দিনের বা সন্ধ্যার কোনো এক সময় বসে বসে সেই বেণী মাধবের কথা স্মরণ করছে, যে আজ আমি যেমন এই নিঃসঙ্গ বিছানায় বসে বসে আমি তোমার কথা ভাবছি, ঠিক তেমন আমার পুরনো দিনের স্মৃতিগুলো যেমন মনে পড়ছে। তাহলে বেণী মাধব, তোমার মনের মধ্যেও কি সেই স্মৃতিগুলো আছে, নাকি সব ঝাপসা হয়ে গেছে, সব অবাস্তব কুয়াশার কল্পনা হয়ে গেছে? এই যে লাইনটা, অবাস্তব কুয়াশার কল্পনা, এই লাইনটা কিন্তু খুব সুন্দর লাইন, তোমার লেখার মধ্যে এই লাইনটা দিতে পারো। দেখো, সেসব কথা বলেছো তুমি তোমার প্রেমিকাকে। বেণী মাধবের এই নায়িকা কিন্তু জানতো, অর্থাৎ এই কবিতার যে যিনি কথিকা, তিনি জানতেন যে বেণী মাধব আমাকে হয়তো ছেড়ে চলে যাবে। তার নতুন প্রেমিকার কথাও এই নায়িকা কিন্তু জানে, যে বেণী মাধব আমার থেকে ভালো, আমার থেকে সুন্দরী কাউকে একজন পেয়ে গেছে, সে নিশ্চয়ই তাকে নিয়ে সুখে আছে। এই যে বললাম একটু আগে, যে প্রেম পরিপূর্ণভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার একটা জিনিস। প্রেমে আমি বা তুমি কোনোদিন কিছু চাইবো এই আশা করে প্রেমটা সম্ভব নয়। প্রেমের এক অর্থই হচ্ছে দান, প্রেমের এক অর্থই হচ্ছে মুক্তি। কিন্তু সেখানে যদি আমি তুমি বদ্ধতার মধ্যে থাকি, তাহলে সে প্রেম কোনোদিনই পূর্ণতা পায় না। তাহলে এই নায়িকা কি বদ্ধতার মধ্যে ছিল? না, ছিল না। পরিস্থিতি, এই বেণী মাধবের প্রেমটা হয়তো সত্যি প্রেম ছিল না। বেণী মাধব কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল, সে তার মধ্যে সেই সময় কাটানোর জন্য পেয়ে গিয়েছিল এই কবিতার কথিকাকে। কিন্তু কথিকা যখন বেণী মাধবকে কাছে পেয়েছে, সে তার পরিপূর্ণ প্রেমটাকেই নিবেদন করেছিল। বিষয়টা বোঝাতে পারছি তো? তারপর বলছি দেখো, আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম, আলোর নিচে অপূর্ব সে আলো। খুব ইম্পর্টেন্ট লাইন, একটা দাগ দাও, দেখেছিলাম আলোর নিচে অপূর্ব সে আলো। ভালো করে বোঝো, কোনো এক সময় এই বেণী মাধবের প্রেমিকাকে এই কথিকা কোনো একবার দেখেছিল, কোনো একটা ল্যাম্পপোস্ট কিংবা কোনো একটা বাতি বা আলোর নিচে বেণী মাধব এবং নায়িকা, অর্থাৎ এখন যে বেণী মাধবের নায়িকা, সেই নায়িকা দাঁড়িয়েছিল। দূর থেকে হয়তো এই কথিকা দেখে চলে গেছেন।
তা সেই কথাটাই বলছে। অ্যাকচুয়ালি এই কচিকা একজন ভালো মনের মানুষ বলেই কিন্তু সে অন্য মেয়েকে ভালো বলে মনে করেছে। আলোর নিচে অপূর্ব সে আলো, অর্থাৎ আলোর নিচে তার রূপ, তার যৌবন যেন ফুলে ফুলে বেরিয়ে এসেছে। তারপর দেখো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। সেই কালো মেয়েটা যার বাবা দোকানে কাজ করে, সেই মেয়েটাও স্বপ্ন দেখেছিল, কিন্তু তার চোখের সামনে সেই প্রেমিক অন্য কারোর হাত ধরে হয়তো দাঁড়িয়েছিল। অবশ্যই সেই প্রেমিকাটি সুন্দরী ছিল, কিন্তু বেণীমাধবের পাশে তাকে বেশ মানিয়েছিল নিজের কথাটাকে চিন্তা করে, যে নিজে আগেই বলেছে যে আমার গায়ের রং কালো, হয়তো বেণীমাধবের পাশে আমাকে মানাবে না। ভাবো একটা মেয়ে কতটা যন্ত্রণা বুকে চেপে তারপর এই কথাগুলো বলছে। তারপর বলছে, জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ, বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। জুড়িয়ে দিল চোখ, কোনটা দেখে একসঙ্গেই তৃপ্তি, একসঙ্গেই যন্ত্রণা। তৃপ্তির সাথে যন্ত্রণা, এটাই তো প্রেম। তৃপ্তি কিসের তৃপ্তি? বেণীমাধবের পাশে ওই মেয়েটিকে খুব সুন্দর লাগছে, আর বেণীমাধবের পাশে নিজেকে দেখতে না পেয়ে সেই জায়গাটা অন্য কেউ অধিকার করে নিয়েছে, এ কথা ভেবে তার অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে উঠেছে, ছাই হয়ে এসেছিল। তাই বাড়ি ফিরে সে মনে মনে নিজেকেই সান্ত্বনা দিয়েছিল, ওদের ভালো হোক। ওই যে বললাম, প্রেমের মধ্যে হিংসা বা প্রেমের মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার যে স্পৃহা, এটা প্রেমের মধ্যে কোনোদিন থাকে না। তাই নায়িকা স্বাভাবিকভাবেই ওদের ভালো কামনা করেছে। রাতে যখন ঘুমোতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। তাহলে একতলার ঘরে, এই একতলার ঘরে কোনো এক সময় নিশ্চয়ই বেণীমাধব এসেছিলেন, আর সেই জন্যই এই একতলার ঘরের উল্লেখ করা হয়েছে। নিশ্চয়ই একতলার ঘরটা সম্পর্কে বেণীমাধব জানতেন, তাই বেণীমাধবকে বলছে যে একতলার ঘরে আমি শুই, মেঝেতে বিছানা পেতে শুই, সেখানে জ্যোৎস্না এসে পড়ে। এই জ্যোৎস্না ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ জ্যোৎস্না অবশ্যই সর্বদা একটা রোমান্টিক ওয়েদার চিহ্নিত করে বা রোমান্টিক ওয়েদারকে গ্রো করায়। এখানে সেই নায়িকা, সে বেণীমাধবকে চেয়েছিল, সেই জ্যোৎস্না রাতে হয়তো সেও স্বপ্ন দেখেছিল আমার পাশে বেণীমাধব থাকবে, কিন্তু আজ তার দুর্ভাগ্য, সে দরিদ্র, তার গায়ের রং কালো, সে হয়তো গ্রামের সাধারণ একটা মানুষ, সাধারণ একটা মেয়ে। সে স্বপ্ন দেখেছিল বেণীমাধবকে পাশে রাখবে, কিন্তু হয়নি। আজ জ্যোৎস্না একলা, তাই জ্যোৎস্নায় তার কথা মনে পড়ছে। বলছে, আমার পরে যে বোন ছিল চোরা পথের বাঁকে, মিলিয়ে গেছে জানি না আজ কার সঙ্গে থাকে। ব্যাপারটা ভালো করে বোঝো। আমার পরে যে বোন ছিল, অর্থাৎ এই কচিকার পরে আরেকটি মেয়ে ছিল বা আরেকটি বোন ছিল তার, সে বোনটা চোরা পথের বাঁকে হারিয়ে গেছে। হতে পারে তাকে বিয়ে করার লোভ দেখিয়ে নিয়ে চলে গিয়ে তাকে বিক্রি করে দিয়েছে, সে হয়তো এখন পতিতালয়ে তার আশ্রয় হয়েছে, এটাও হতে পারে। সে হয়তো দেহ ব্যবসা করে তার জীবন চালাচ্ছে, কেউ খবর নেই তার। নিজের বোনের কথাটা হঠাৎ মনে পড়ল। আজ এরপর বলছে, আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি, আমি এখন এই পাড়ায় সেলাই দিদিমণি। একেবারে নিম্নবিত্ত পরিবারের একটা ছবি তুলে ধরছে, যে আজকে জুটেছে, কালকে কি হবে আমি জানি না। কালের ঘরে শনি, শনি মানেই হচ্ছে আমাদের শিরে সংক্রান্তি অবস্থা যেটা হয়, তাকেই আমরা শনি বলি। তাহলে আজ জুটেছে, কাল নাও জুটতে পারে। আমি এখন অনেকটা পরিণত হয়ে গেছি, আজ আমি সেই নবম শ্রেণীর কিশোরী নই, আজ আমার সেই যৌবনের সূত্রপাত এখন হয়নি, আজ আমি এলাকায় সেলাই দিদিমণি নামে পরিচিত। তবু আগুন, বেণীমাধব আগুন জ্বলে কই, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। আগুন, আগুন অর্থাৎ প্রতিশোধের যে ইচ্ছা, প্রতিশোধের যে স্পৃহা, যে বেণীমাধব আমি তো তোমার সঙ্গে একসাথে থাকার ঘর করার স্বপ্ন দেখেছিলাম,
কই সে স্বপ্ন তো আমার পূরণ হয়নি। আমার বোন যেমনভাবে চোরাপথের বাঁকে হারিয়ে গেছে, হয়তো সে পতিতা হয়ে গিয়েছে। তুমি তো ভাবো একবার, আজ তুমি আমায় যে প্রতারণাটা করলে, আজ আমিও আমার পেট চালানোর জন্য আমিও যদি নষ্ট মেয়ে হয়ে যাই, তাহলে কেমন হয় বেণীমাধব? তুমি কি তোমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে বেণীমাধব? সেই ভাবনাগুলোই কিন্তু এই কবিতার মধ্যে, অর্থাৎ এক রাশ যন্ত্রণা, এক রাশ অভিমান নিয়ে এই কবিতার কথিকা এই কথাগুলি কিন্তু বলছেন। এক ব্যর্থ প্রেমিকার মর্ম বেদনা, মর্ম জ্বালা এই কবিতায় কিন্তু ফুটে উঠেছে। আশা করছি কবিতাটি তোমাদেরকে বোঝাতে পারলাম। এই অনুযায়ী তোমরা পড়ো, দেখবে, আর প্রত্যেকটা লাইন তুলে তুলে কিন্তু প্রশ্ন আসবে, তাই সেই বুঝে একটু ভালো করে পড়ো। আর যদি অনলাইন পড়তে চাও তোমরা, অবশ্যই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, তোমরা একটু যোগাযোগ করে নিও। ধন্যবাদ।